সরকারের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন কোনো আইন বা বিধিনিষেধ নাই। পরবর্তী সরকার অবশ্যই তাকে কমিটেড থাকতে হবে গণভোটের মাধ্যমে যে জনরায় আসবে সেটা বাস্তবায়ন করার। অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা এটা করতে আসলে সিদ্ধহস্ত। তাদের তো দলীয় পদ নাই যে আপনি দলের প্যাডে পোস্ট দেখে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা যুবলীগ, ছাত্রলীগ বা আওয়ামী লীগ। রাজনীতিটা তো আমি আর প্রতিদিন তো দল পরিবর্তন করা যায় না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি হারি তাহলে আমার কোনো সমস্যা নেই। এখন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এই বিচার বাস্তবায়ন করলে দেশের মানুষের জন্য এবং 1400 শহীদ এবং তাদের পরিবারের জন্য একটা স্বস্তির বিষয় হবে। এর বাইরে গণতান্ত্রিক রূপান্তর, সরকারের সংস্কার, বিচার এবং গণতান্ত্রিক রূপান্তরের একটা এজেন্ডা এবং দায়িত্ব ছিল, সেদিকেও আমরা আগাচ্ছি। আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে। এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে পুলিশে, জনপ্রশাসনে যেই বদলিগুলো হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে সব কিছু লটারির মাধ্যমে হচ্ছে, শতভাগ স্বচ্ছ তা রক্ষা করে হচ্ছে। কারো কোনো ধরনের তদবির বা কিছুই সেখানে আসলে কাজ করছে না, যা একদম খুবই স্বচ্ছভাবে লটারির মাধ্যমে নাম উঠছে, তাদেরকেই সেই জায়গাগুলোতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ফলে আমরা আশা করি যে এই প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচনটা আয়োজন করবে। বাকিটা সামনের সময়ে বোঝা যাবে। পরবর্তী সরকার অবশ্যই তাকে কমিটেড থাকতে হবে গণভোটের মাধ্যমে যে জনরায় আসবে সেটা বাস্তবায়ন করার। সর্বোপরি এটাই এই সরকারের সদিচ্ছা ছিল, তবে বাস্তবায়নের ক্ষেত্রে আমি বলবো না যে প্রত্যাশা সবার পূরণ করতে পেরেছে, আবার এটাও বলা যাবে না যে সরকার ব্যর্থ হয়েছে। সরকার মূলত গঠন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে, এবং তখনকার বাংলাদেশের যে বাস্তবতা এবং বিগত 1-1.5 বছর আমরা সেটার প্রমাণও পেয়েছি যে কিভাবে আমাদের উপর আগ্রাসন করার নানা ধরনের চেষ্টা আমাদের প্রতিবেশীদের দিক থেকে হয়েছে, স্টেবিলিটি নষ্ট করার চেষ্টা হয়েছে, আন্তর্জাতিক মহলে বাংলাদেশের নাম ক্ষুণ্ণ করার, বাংলাদেশের মান ক্ষুণ্ণ করার অনেক ধরনের চেষ্টা হয়েছে, লবিস্ট নিয়োগ দেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করছে পতিত আওয়ামী লীগ। তো সেই জায়গা থেকে আমাদের বাস্তবতা বলি বা সব কিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে বেটার অপশন আর কেউ ছিল না, এবং তিনিও অনেক আলাপ আলোচনার পরে রাজি হয়েছেন এই দায়িত্ব নেওয়ার জন্য। যে solely আওয়ামী লীগ করেছে, যে গুলি করার নির্দেশ দিয়েছে, সেও এমনভাবে এখন নিজেকে আসলে নিজের ওই ক্যারেক্টারটা গোপন করে অন্য একটা ক্যারেক্টারে চলে আসছে, তাকে আসলে চেনা খুব মুশকিল। এবং বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা এটা করতে আসলে সিদ্ধহস্ত। তাদেরকে তো আর তাদের তো আর দলীয় পদ নাই যে আপনি দলের প্যাডে পোস্ট দেখে আইডেন্টিফাই করতে পারবেন যে এটা যুবলীগ, ছাত্রলীগ বা আওয়ামী লীগ। ফলে এখানে চ্যালেঞ্জটা আর একটু দুরূহ, এবং এখানে সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারও অনেকগুলো স্যাবোটেজের সম্মুখীন হয়েছে। এখনও নানা সময় আমরা কাজ করতে গেলে হয়তো অনেকের সেই চরিত্র বের হয়ে আসতে চায়, বা তাদের কাজের মধ্য দিয়ে আসলে বোঝা যায় যে সে আসলে কী বাস্তবায়ন করতে চাচ্ছে বা কী করতে চাচ্ছে। ফলে এই জিনিসগুলো ম্যানেজ করা একটু কঠিন হবে। তবে আমার মনে হয় গুডউইল থাকলে পরবর্তী যে সরকার নির্বাচিত হয়েছে তারা এটা পারবে। কারণ আমরা দেখেছি যে বিগত সময়ে একদম নিয়োগ থেকে শুরু করে সব কিছুতে যেভাবে অনিয়ম হয়েছে, একেবারে এনএসআই রিপোর্টে যার নামে ছাত্রলীগ আছে তাকেই নিয়োগ দেওয়া হতো। খুবই বেসলেস কিছু অভিযোগ আমরা বিভিন্ন সময়ে করার চেষ্টা করেছি। যেমন একটা পত্রিকায় রিপোর্ট হয়েছিল যে 51 লাখ টাকা স্টেডিয়াম আমরা করছি 14 কোটি টাকায়। তো যখন কেউ স্টেডিয়াম শব্দটা বলে রিপোর্ট করে, তো স্টেডিয়াম শব্দের সাথে 51 লাখ টাকা, আসলে আমাদের একটা জমি অধিগ্রহণ করতেই ওই প্রজেক্টে প্রত্যেকটা জায়গায় একটা উপজেলা শহরে আশেপাশে 4 থেকে 5 একর জমি অধিগ্রহণ করতেই আবার সরকার 3x প্রাইস দিয়ে জমি অধিগ্রহণ করে 9 থেকে 10 কোটি টাকা করে লাগছে। তো সেখানে রিপোর্টটা হচ্ছে যে 51 লাখ টাকা স্টেডিয়াম 14 কোটি টাকায়। তো স্পষ্টভাবে বোঝা যায় যে এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে চরিত্র হননের উদ্দেশ্যে করা হয়। আবার অনেক সময় দেখা যায় যে নিউজে কোনো সাবস্টেন্স নাই বা কিছু নাই সেরকম, কিন্তু শিরোনামটা এমনভাবে করা হয়, কারণ বাংলাদেশের মানুষ বড় নিউজ পড়তে আসলে আগ্রহী হয় না, শিরোনামটা দেখে। শিরোনামটা এমনভাবে করা হয় যে মনে হয় বিশাল কোনো অনিয়ম হয়ে গেছে, কিন্তু নিউজটা পুরোটা পড়লে আসলে কিছুই পাওয়া যায় না। ইভেন আমরা যে মন্ত্রণালয় থেকে রিজয়েন্ডার দিব সেরকম কিছুও পাই না। আন্দোলনের সময় সায়েন্স ল্যাবে আমাদের একটা আন্দোলনের গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল, এবং শাহবাগ থেকে আমি প্রায় সায়েন্স ল্যাবে গিয়ে দেখতাম যে কীরকম চলছে। ঢাকা কলেজের নেতৃত্বে সেখানে আন্দোলনটা হতো, ইডেন কলেজের আপুরা সেখানে আসতেন। তো এই জায়গাটার সাথে একটা আলাদা কানেকশন আছে। তো ফলে প্রাথমিকভাবে এই দুই জায়গার যে কোনো এক জায়গা থেকেই চিন্তা করছি। চূড়ান্তভাবে ঘোষণাটা কিছুদিন পরে আসবে। তবে সেক্ষেত্রে আমি এখন পর্যন্ত এককভাবেই ভাবছি। তবে অবশ্যই যদি কোনো দলের সাথে, যেহেতু এখনও
কার সাথে রাজনীতিতে জড়িত হব বা কোন মতাদর্শের রাজনীতিতে জড়িত হব সিদ্ধান্ত নেইনি। যদি কোনো দলের সাথে সে ধরনের বোঝাপড়া, মতাদর্শিক বোঝাপড়া প্রথমত প্রাইমারি, তাদের কর্মপন্থা, তাদের ইতিহাস বা সেখানে আমি একজন তরুণ হিসেবে আমি কাজ করতে পছন্দ করি। আমি মনে করি যে ইম্প্যাক্ট রাখতে না পারলে আসলে রাজনীতি করার আসলে কোনো মানে হয় না। যদি নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হওয়ার প্রক্রিয়া না আগায়, সেক্ষেত্রে এককভাবেই নির্বাচনটা করব। সমঝোতা করে কারো থেকে একটা সিট নিয়ে ইলেকশন করার থেকে একা নিজের সক্ষমতা দিয়ে চেষ্টা করাটাই বেটার। এবং আমি বিশ্বাস করি যে বিশেষ করে তরুণরা, জুলাই গণঅভ্যুত্থানে ধানমন্ডি এবং এই এলাকাটা ছিল একটা অন্যতম এলাকা। এখানে আমাদের অনেক শহীদ আছেন, শহীদ পরিবার আছেন। ওনারাও আমাকে অনেকবার বলছেন যে সর্বাত্মক সহযোগিতা করবেন এবং তরুণদের মধ্যে থেকে একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। আমি আশা করি তাদের সহযোগিতায়, তাদেরকে সাথে নিয়ে আমরা কাজ করলে সফলতা আসবে। তবে যদি এর মধ্যে কোনো রাজনৈতিক দলে জড়িত হওয়ার সিদ্ধান্ত হয়, তাহলে সরাসরি সেই দল থেকেই নির্বাচন করব। 7 মাস আগেই হয়তো একটা প্রেস ব্রিফিংয়ে ঘটনাক্রমে বলেছিলাম যে এনসিপিতেই যুক্ত হবে এই ধরনের ধারণা রাখাটা উচিত না। এবং এখনও নানা ধরনের জল্পনা কল্পনা চলছে। আজকেও আমি রিপোর্ট দেখলাম যে গণ অধিকার পরিষদ, বিএনপি, এনসিপি কিংবা নানা ধরনের কথাবার্তা আছে। আমার পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে এই যে কয়টা বিষয় আমি উল্লেখ করলাম, এই বিষয়গুলোতে যদি বোঝাপড়া হয় তাদের সাথে, কারণ রাজনীতিটা তো আমি আর প্রতিদিন তো দল পরিবর্তন করা যায় না, এবং আমাদের সামনে একটা বড় রাজনৈতিক ক্যারিয়ার অপেক্ষা করছে, অন্তত 30-40 বছরের। তো এখনই যদি শুধুমাত্র ক্ষমতার কথা চিন্তা করে কোনো রাজনৈতিক দলে জড়িত হই, বা শুধুমাত্র আমার বন্ধুরা আছে বলেই কোনো রাজনৈতিক দলে আবেগের বশে জড়িত হই, সেটা একটা ওয়াইজ ডিসিশন হবে না। আমার মনে হয় দীর্ঘমেয়াদী রাজনীতিটা কি সেটা দেখে রাজনৈতিক দলটা করা উচিত। অ্যাডমিনিস্ট্রেশনে 3 ধরনের লোক পাওয়া যায় এখন সাধারণত। একটা আওয়ামীপন্থী, আবার জামাতপন্থী লোক আছে, বিএনপিপন্থী লোক আছে। আমাদের পন্থীতে কোনো লোক নেই। ফলে আমরা চাইছি নিরপেক্ষ এবং সৎ অফিসারদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দেওয়ার। তবে ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন যারা ইলেকশনটা করবে, সেটা তো জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে। এখন পর্যন্ত যতদূর জানে যে লটারিতে জেলা পুলিশে, তারপরে জেলা ম্যাজিস্ট্রেট, এই পরিবর্তনগুলো হয়েছে। তারপরেও দেখা যায় যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সবসময় একটা বায়াসনেস হয়তো কাজ করে, বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের স্ট্রাকচারটাই এমনভাবে গড়ে উঠছে যে কোনো না কোনো পন্থী না হলে আসলে পোস্টিং পাওয়া যায় না। সেজন্য অনেকেই অনেক পন্থী হওয়ার জন্য চেষ্টা করে। ফলে এখনই বলা মুশকিল যে আসলে ইলেকশনটা কেমন হবে। তবে আশা করি যে এই সরকারের কমিটমেন্ট ঠিক থাকলে এবং ফিল্ড প্রশাসন যদি আশানুরূপভাবে কাজ করে, তাহলে একটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ দেখতে যাচ্ছে। না জিতলে আমার রাজনীতি তো শুধু একটা এমপি হওয়া না হওয়ার উপরে ডিপেন্ড করে না। আমি পলিটিক্যালি আমার ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব, পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা করব। এবং যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমি হারি, তাহলে আমার কোনো সমস্যা নেই। যদি আমার যে আসনে আমি নির্বাচন করি, সেই আসনের জনগণ অন্য কাউকে বেশি যোগ্য মনে করে, তাহলে অবশ্যই সেটার প্রতি আমার সম্মান থাকবে, আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। তবে আমাকে যদি আমার আসনের জনগণ বিশ্বাস করে এবং আমাকে দায়িত্ব দিতে চায়, সেক্ষেত্রে আমি সর্বোচ্চ তাদের জন্য আমার সক্ষমতার মধ্যে যতটুকু থাকবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব কাজ করার। রাজনীতির সাথে যখন জড়িত ছিলাম, সর্বশেষ আমার পোস্ট ছিল হয়তো গণতান্ত্রিক ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। এর আগে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। তারপর আমরা সেখান থেকে পদত্যাগ করে এসে গণতান্ত্রিক ছাত্র শক্তি গঠন করি, এবং পরবর্তীতে গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ নেতৃত্ব গণতান্ত্রিক ছাত্র শক্তি দেয়। সংগঠনটা এখন বিলুপ্ত অবস্থায় আছে। তারপরে আমার আর কোনো রাজনৈতিক পরিচয় নাই। এখন আমি যেই রাজনৈতিক দলেই জড়িত হই, এটা একটা ফ্রেশ স্টার্ট। এটা কোনো ভাঙন বা কোথাও, যেহেতু আমি কোথাও জড়িত নাই, ভাঙনের তার প্রশ্ন ওঠে না। অলরেডি জড়িত থাকলে হয়তো ভাঙনের কথাটা আসতো। এখনও তফসিলের তারিখটা চূড়ান্ত হয়নি। তফসিলের তারিখটা সরকারও আমাদের সিদ্ধান্ত, সরকার উচ্চ পর্যায়ের সাথেও যে আলোচনা, সেটা হচ্ছে তফসিলের তারিখটা পুরো চূড়ান্ত হলে আমাদের যারা আমরা নির্বাচন করব, যদিও অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা বা সরকারের কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এমন কোনো আইন বা বিধিনিষেধ নাই। উপদেষ্টা থেকেও নির্বাচনে অংশগ্রহণ করা যায়, কিন্তু
আমি মনে করি যে যে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যদি নির্বাচনে অংশগ্রহণ করে অবশ্যই পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মতো বিষয়গুলোকে খুবই সতর্কতার সাথে আসলে দেখা উচিত, না হলে আমরা কি পরিবর্তনটা আনছি। তো এক্সাম্পলটা নিজেই সেট করা, সেই জায়গা থেকে অবশ্যই তফসিল ঘোষণার তারিখটা চূড়ান্ত হলে আমাদেরটা বলা মুশকিল, আমার নিজেরটা অন্তত আমি বলতে পারি, তাহলে পদত্যাগের তারিখটা আমি চূড়ান্তভাবে ঘোষণা করে দিব। এবং অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করলে মাঠের প্রস্তুতির বিষয় আছে। যেহেতু রাজনৈতিক দলগুলো একটা কমিটমেন্ট দিয়েছে, বাংলাদেশের জনগণকে লিখিত কমিটমেন্ট দিয়েছে, গণভোটের মাধ্যমে সেটার একটা জনরায় আসবে। তো আমি মনে করি তাদের এই কমিটমেন্ট তারা বাস্তবায়ন করবেন এবং একই সাথে জনরায়ের প্রতি সম্মান প্রদর্শন করে সেগুলো তারা তাদের সময় বাস্তবায়ন করবেন। এবং সংস্কার তো এটা একটা নেভার এন্ডিং প্রসেস, এটা আজকে আমি করে দিয়ে গেলাম আর এটাই চলতে থাকলো। এই সংস্কার প্রতি বছর বছর চলতে থাকে এবং একটা মানে এই দ্রুতগামী পৃথিবীর সাথে, উন্নয়নশীল পৃথিবীর সাথে আমাদেরকে তাল মিলিয়ে চলার জন্য অবশ্যই সংস্কার নিয়মিত চলতে থাকা উচিত। পরিবর্তন আনা তো সহজ কাজ না। প্রথমে আমার দুইটা পলিসি ছিল স্পোর্টসের ক্ষেত্রে। একটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, স্পোর্টসকে সবার কাছে সহজলভ্য করে তোলা, একটা বস্তি থেকে শুরু করে একটা অজপাড়া গায়ে নিয়ে যাওয়া। আরেকটা ছিল ডিপলিটিসাইজেশন, স্পোর্টসকে যেইভাবে রাজনৈতিক পরিসরে ঢুকিয়ে ফেলা হয়েছিল এবং স্পোর্টসের যে ক্ষতিটা হয়েছে বিগত সময়ে এটার কারণে, সেখান থেকে স্পোর্টসকে বের করে নিয়ে আসা এবং পলিটিক্যাল ব্যক্তিদেরকে না দিয়ে এই যে ক্রীড়াঙ্গনের যে নেতৃত্ব, সেটা যারা ক্রীড়া সংগঠক আছেন প্রকৃত, যারা প্রকৃত সাবেক খেলোয়াড়, সাবেক কোচ, যারা ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি আছেন তাদের হাতে তুলে দেয়। ফলে এই কাজটা করা সহজ না, কারণ হচ্ছে ইতিমধ্যে এই স্পোর্টসকে কেন্দ্র করে যে রাজনীতি, ওই রাজনীতি দিয়ে আসলে যাদের সংসার চলে বা যাদের পরিচয় থাকে, বা যারা এটা দিয়ে আসলে রিলেভেন্ট থাকেন পলিটিক্সে, তারা তো এটাকে সহজে আসলে হতে দিবেন না। ফলে বিভিন্ন সময় দেখা গেছে, যদিও বড় দলগুলো বলেছেন, বিএনপির মহাসচিব বলেছিলেন, এনসিপিও বলেছে, জামাতও বলেছে যে স্পোর্টসকে আমরা পলিটিসাইজ করব না, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে আমার পক্ষ থেকে যখন আমি বাস্তবায়ন করতে গেছি তখন আমি দেখেছি যে বিভিন্ন ইন্টারেস্ট গ্রুপ বিভিন্ন পার্টি থেকে আসলে আসছেন, বা বিভিন্ন প্যানেল ঘোষণা হচ্ছে যে এটা বিএনপির প্যানেল, বা বিভিন্ন প্যানেল ঘোষণা হচ্ছে এটা অমুকের প্যানেল, তমুকের প্যানেল। আমরা চেষ্টা করেছি শতভাগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রেখে কনস্টিটিউশন অনুযায়ী ইলেকশন আয়োজন করার। এবং আমাদের পলিসিগতভাবে আমাদের জায়গা থেকে চেষ্টাটা ছিল যে স্পোর্টসটাকে স্পোর্টস সংশ্লিষ্ট লোকদের হাতেই রাখা, রাজনীতিবিদদের হাতে না তুলে দেওয়া। কালকে আমি রাজনীতি করতে যাব, আমার কাজ না বিসিবির প্রেসিডেন্ট হয়ে বিসিবি রান করা, আমি সেটা পারবো না। আমি হয়তো অনেক সময় রাজনীতিক ব্যক্তিত্বরা সেখানে থাকতেন একটা অনারের জন্য, তার একটা সম্মান দরকার। আমরা দেখেছি সাবেক রাষ্ট্রপতির ছেলে ছিল, তাকে একটা রেসপেক্টের জায়গায় রাখা দরকার, বিসিবির প্রেসিডেন্টটা সম্মানিত পদ সেখানে রাখা। কিন্তু আলটিমেটলি তো আমার কাছে এক্সপার্ট আছে, তাহলে কেন আমি নিজে গিয়ে সেখানে বসতে হচ্ছে, একটা চেয়ার দখল করতে হচ্ছে? কারণ আমার থেকে তো কাজটা উনি ভালো জানেন, আমি থাকলে তো আমাকে একে ওকে দিয়ে কাজ করাতে হবে, আমি নিজে তো জানি না। ফলে ওই এক্সপার্টদেরকে সুযোগ করে দেওয়াটা ছিল মূল লক্ষ্য। এবং নিয়মতান্ত্রিকভাবেই বিসিবি বা উফের নির্বাচন হয়েছে, কাউন্সিলররা নির্বাচিত করেছেন, যাদেরকে নির্বাচিত করেছেন তারা সেটা পরিচালনা করছেন এবং সেটা সুফল আমরা দেখতে পাচ্ছি। ফুটবলে আমরা দেখেছি, এবং ওভারনাইট তো আর পাওয়া যায় না, ক্রিকেটও আমরা আশা করি এই সুফলগুলো পাবো। পরবর্তী অলিম্পিকে আমি বিশ্বাস করি যে কাবাডি, আর্চারি এরকম কয়েকটা খেলায় আমাদের অ্যাটলিস্ট ব্রোঞ্জ অথবা সিলভার পাওয়ার মতো সক্ষমতা আছে। বিশেষ করে কাবাডিতে আমি বিশ্বাস করি পরবর্তী অলিম্পিকে আমরা ম্যান অথবা উইমেন ক্যাটাগরিতে আমরা একটা মেডেল নিয়ে আসতে পারবো প্রথমবারের মতো। যদিও তখন যে দায়িত্বে থাকবেন তাদের সময় জিনিসটা হবে, বাট উদ্যোগটা এবং ওই ভিশনারি পলিসি এবং সেটা সেই অনুযায়ী কাজ করাটা সেটা আমরা করেছি। এবার নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ দল ব্রোঞ্জ পেয়েছে এবং এই পারফরমেন্সটা দিতে পারলেই তো অলিম্পিকে নারী ক্যাটাগরিতে আমরা ব্রোঞ্জ পাবো। তো আমাদের যে দীর্ঘদিনের অলিম্পিকে একটা মেডেল শূন্যতার যে একটা আক্ষেপ, সবচেয়ে জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হিসেবে আমাদের কোনো মেডেল নেই, সেটা আমরা ঘোচাতে পারবো আমি আশা করছি। ফুটবলেরটা ওই একটা ভিডিওর কারণে মনে হয় অনেক বেশি মানুষ জেনেছে যে আমরা ফুটবলে বাংলাদেশ দল ভারতের সাথে জেতার পর 2 কোটি টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু এই প্র্যাকটিসটা আমি যখন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিই তখন থেকেই আসলে চলে আসছে
এবং যখন আমাদের নারী ফুটবল টিম সাফ জয়লাভ করে তাদেরকে আমরা 1 কোটি টাকা পুরস্কার দিয়েছি। এবং এর বাইরে আর্চারি এশিয়া কাপ গেল, সেখানে যারা জয়ী হয়েছে তাদেরকেও আমরা 3 জন জয়ী হয়েছে তাদেরকেও 10 লাখ টাকা আমরা ইনসেন্টিভ দিয়েছি। তারপরে আমরা কাবাডিতে ব্রোঞ্জ পেলাম, তাদেরকেও আমরা দেব। আমি মনে করি যে এটা একটা ইনভেস্টমেন্ট। আমাদের যেই প্লেয়াররা আসলে ভালো কোনো অর্জন বয়ে আনছেন ইন্টারন্যাশনালি, তাকে এটা একটা ইনসেন্টিভ হিসেবে দেয়া। এবং এটা তার মধ্যে এক ধরনের নতুন, আপনি দেখেছেন যে 2 কোটি টাকা ঘোষণা করার পরে প্লেয়ারদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়েছে এবং তারা পরবর্তীতে বাংলাদেশের জন্য ভালো অর্জন বয়ে আনার জন্য এটা তাদের জন্য একটা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এবং এটা সব স্পোর্টসে আমরা এই প্র্যাকটিসটা করার চেষ্টা করছি। কাজ কীভাবে বাস্তবায়ন করতে হয় এই মেকানিজমটাই আমি জানবো না, তখন হয়তো বাইরে থেকে অনেক কথা বলা যায়। বাইরে থাকলে আমরাও অনেক কিছু বলতাম বা অনেক কিছু মানুষকে স্বপ্ন দেখাতাম যে এটা করব এটা করব, কিন্তু আসলে করে দেখানোটা সেটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা প্রসেস। এখানে ব্যুরোক্রেসি আছে, এখানে ফান্ডের জটিলতা আছে, এখানে আমাদের একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হিসেবে অনেক ধরনের প্রায়োরিটিস আছে। তার মধ্য থেকেও পরিবর্তনটা কীভাবে করতে হয় সেটা করে দেখানোর একটা প্রসেস তৈরি হয় সিস্টেমের মধ্যে আসলে। তো এই জন্য আমার আহ্বান থাকবে তরুণদের মধ্যে যাদের পরিবর্তন করার বাসনা আছে তাদেরকে অবশ্যই সে যেই ক্ষেত্রে যেই সেক্টরে পরিবর্তন করতে চায় ওই সেক্টরের লিডারশিপে আসার জন্য চেষ্টা করতে হবে। আমার মনে হয়েছে তরুণদের আরও রাজনৈতিক কিংবা সামাজিক বা সে যেই সেক্টরেরই হোক, তার পড়াশোনা যেই ডিসিপ্লিনেরই হোক, সেই ডিসিপ্লিনে লিডারশিপে আসার চেষ্টা করা উচিত টু চেঞ্জ। এবং তরুণদের অনেক মাথায় অনেক আসলে অভিনব আইডিয়াস আসে। আমরা দেখি যে পৃথিবীতে এখন স্টার্ট আপ বুম চলতেছে এবং এটা মোস্টলি ইউথদের আইডিয়া থেকেই হচ্ছে। তো সেটা বাস্তবায়ন করার জন্য তার ওই লিডারশিপটা প্রয়োজন হয়। তো সেই জায়গা থেকে আমার আহ্বান থাকবে যে তরুণরা আরও বেশি রাজনীতিতে, সামাজিক নেতৃত্বে এবং একাডেমিক থেকে শুরু করে সকল সেক্টরে তাদের নেতৃত্বে আসা উচিত এবং তাদের এই অভিনব আইডিয়াগুলো বাস্তবায়নের জন্য কাজ করা উচিত।